ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বে ছেদের নলে। সঙ্গীতের জন্য ছাড় দিতে গিয়ে জীবনে অনেক কিছু থেকে হেরে গেছে। আমি বেঁচে থাকতে যখন হবে না, আমি মরে গেলে কিছু হোক, এটা আমি চাই না। এই দেশ বিনির্মাণে আমার ব্যক্তিগত কন্ট্রিবিউশন আছে, দৃঢ়ভাবে আমি বলছি কন্ট্রিবিউশন আছে। দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল। আমাদের নতুন প্রজন্মের অনেকেই কিন্তু আপনার নামটি জানে না। হতে পারে যে ইতিহাসের পাতায় আপনিও মুছে যাবেন। আপনি কেন এতটা প্রচার বিমুখ? কেন আপনি আসলে নিজেকে আড়ালে রাখছেন? এই প্রশ্নটা খুব কঠিন এবং উত্তরটাও খুব কঠিন। তার কারণটা হলো, আমরা যারা এই গণমানুষ আছি, আমাদের প্রত্যেকের একটা ভিন্ন ভিন্ন ধর্মীয় মতবাদ আছে। তুমি তোমার কর্ম করে যাও, ফল অটোমেটিক্যালি আসবে, তার তরফ থেকে আসবে, তুমি কর্ম করে যাও। আমি আমার কর্ম করে গেলাম, কি আসলো না আসলো জানি না, তবে কিছুই আসে নাই, তারপরেও আমি কর্ম করেই যাচ্ছি। আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে, যারা গানের সঙ্গে যুক্ত আছে, তাদেরও অনেককে আমরা দেখছি 21শে পদক পেতে। সেই জায়গাতেও আসলে আপনার অনুপস্থিতি কেন? আমি কি বলবো যে আপনি আমাকে কোলে নেন? আমি কি বলবো আপনি আমাকে এটা দেন? কারণ জিনিসটা তো আমার কাছে না। আমি সমাজকে কি দিলাম, দেশকে কি দিলাম, কি করেছি, এর আয় উন্নতি কি হয়েছে, সেটার বিবেচনা করে দেশ আমাকে প্রাপ্তিটা দিবে। আমি হয়তো কিছুই এখনো করতে পারিনি, এই জন্য আমার ভাগ্যে জোটে নাই। আর এই ব্যাপারে আমি কাউকে কোনো কিছু বলতেও পারবো না, তার কারণ আমি এই প্রিন্সিপালটুকু মেনটেন করি। আমি কাজ করছি, কাজ করেছি, কাজের ফল যেহেতু উপরওয়ালা আমাকে দেয় নাই, বাস আমি মেনে নিলাম। কিন্তু আমার এই ব্যাপারে কোনো প্রতিবাদ নাই। তবে একটা প্রতিবাদ আছে, এই প্রাপ্তিতে যারা আছে, কে কতটুকু প্রাপ্তি এক্সপেক্ট করেছে আমি সেটা জানি না। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি এক এক সময় এইটা চিন্তা করলে আমি খুব কষ্ট পাই যে কোন বেসিসে তারা এগুলি পায়। ক্যারিয়ারের অনেক চড়াই উতরাই তো পার করেছেন, আপনার বর্তমান জীবনটা কেমন কাটছে? আমি ঘরে বসে আছি, ভাড়া বাড়িতে থাকি, আমার নিজের কোনো বাড়িঘর নাই। দরখাস্ত করেছিলাম মন্ত্রণালয়ে, এই দরখাস্ত কোথায় আছে কি আছে জানি না। চেয়েছিলাম একটা বাড়িঘর যদি অন্তত সরকার থেকেও পাই, যতদিন বেঁচে আছে ততদিন যদি এখানে থাকতে পারতাম, তাহলে হয়তো এখন তো আর আয় রোজগার নেই, যা পয়সা করি পাই এখন এই দিয়ে এই বাড়ি ভাড়া দেই, ডাক্তার কবিরাজ দেখাই, আমরা দুইজন মানুষ বুড়া বুড়ি, আর এই বাজার হাট করার পয়সা, এই দিয়ে কোনো রকমে চলে। খুব বেশি যে একটা তা না। এখন দিন যাচ্ছে, বাড়ি ভাড়াও বেড়ে যায়, এক দুই রুমের বাড়িও অনেক দাম। তো কাজেই এইভাবেই চলি। আর আমি তো এখন অনুষ্ঠান বাইরে করি না, আর এমনিতে বাইরে যাই না, ঘরে থাকি। আপনার কি মনে হয় যে আপনি যদি গানের সঙ্গে না জড়াতেন আপনার জীবনটা আরো সুন্দর হতো? আশা করি। এটা সত্যি কথাই যে সঙ্গীতের জন্য ছাড় দিতে গিয়ে জীবনে অনেক কিছু থেকে হেরে গেছে। পৃথিবীর কাছে জিততে না পারলেও আপনার কি মনে হয় যে আপনি নিজের কাছে, নিজের পরিবারের কাছে কখনো জিতেছেন? আমি নিজের কাছে বলতে যে সঙ্গীত তো ছিল আমার ধ্যান জ্ঞান। আমি চেষ্টা করেছি যে যখন আমি গান করি তখন আমি চেষ্টা করি মন প্রাণ দিয়ে গাওয়ার জন্য এবং গণমানুষের কথা চিন্তা করে। অর্থাৎ আমার এই গানটা
মানুষ যেন এটাকে বাহবা দেয়, এইটুকু চিন্তা ভাবনা করে আমি গান করি। আমি সব গান করি না, আমি আমার জীবনে খুব বেছে বেছে গান করেছি। যতগুলো গান করেছি সবাই এই গানগুলো নিয়েছে। যেমন আমি আপনাকে এটা এইভাবে বলতে পারি, আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগীর লওয়া বাজে। এইটা ছিল আমার প্রথম গান। পরবর্তী পর্যায়ে এটা অত্যন্ত হিট হয়েছিল গানটা। আর এরপরে পুত্রবধূ ছবিতে করলাম, গুরু পায় বলো না জনম দুঃখে, কপাল পোড়া গুরু আমি একজনা। এটা গেলাম, এটাও হিট হয়েছে। এরপর প্রবীর মিত্রের কণ্ঠে ছিল। এর পরবর্তী পর্যায়ে অনেক ভুলে গেছি তো, যেমন নায়করাজ রাজ্জাক সাহেব আমাকে একদিন এক জায়গায় পেয়ে গেছে, আমাকে বলতেছে, দাদা তুমি আমার একটা গান করে দাও। তার একটা গান আমি করে দিয়েছিলাম, মৌচর ছবির গোলেমালে গোলেমালে পীড়িত করো না, এটার উপর ডান্স করে। এরকম অনেক গান আছে যে এখন তো ভুলে গেছি অনেক। যেমন এই টেলিভিশনে আছে, রেল লাইন বহে সমান্তরাল, দুই ভুবনের দুই বাসিন্দা। দাদা মানে এটা আমার ব্যক্তিগত চাওয়া আপনার কাছে, এই গানটা আমি আপনার কণ্ঠে শুনতে চাই। দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল, পীড়িতের ঘর বানায়া অন্তরের ভিতর, দুই দিগন্তে রইলাম দুইজন সারা জীবন ভোর, হইল না তো মিলন সাধন, চিনল না মন মনের বন্ধন, এমনি আড়াল, রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল। অসাধারণ দাদা, এই যে আপনার এত এত জনপ্রিয় গান যেগুলো আসলে দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে আছে, বা একটা প্রজন্মের অন্তরে আপনার গানগুলো গাথা, এই যে যখন এখন অবসরে থাকেন নিজের গানগুলো শোনা হয় আপনার? আমি এই যে এই গানগুলো অনেকে গায়, ফেসবুকে আসে, ইয়েতে আসে, তো এগুলো শুনি, আমি মাঝে মাঝে শুনি। হয়তো কাজ করতেছি তখন হয়তো হঠাৎ শুনতে পেলাম এই গানটা, দেখি আর কি কে গাইলো কি করলো, এরকম শুনি মাঝে মাঝে, ভালো লাগে আর কি। মানে এখন যখন অবসরে থাকেন তখন তো আসলে আমরা যেটা হয় যে অবসরে থাকলে আমাদের অনেক স্মৃতি আমাদের চারপাশে ঘুরে। তো যখন আপনি একা থাকেন, আপনার এই যে ফিল্ম ক্যারিয়ারে এত গানে আপনি কণ্ঠ দিয়েছেন, আপনার দীর্ঘ একটা সঙ্গীত ক্যারিয়ার, তো কখনো কোন স্মৃতিগুলা কি খুব বেশি মনে পড়ে? ব্যাপারটা আমি বলি আপনাকে, আমি তো বললাম যে আমার এটা পিকুলিয়ার, আমি যে কীরকম, মনে করেন যে ছবি হিট হয়েছে, ফার্মগেট গিয়ে আমি সিনেমা হলের সামনে দাঁড়ায় আছি, ম্যাটিনি শো ভাঙছে, অনেকে দেখি গানটা গাইতে গাইতে বেরোচ্ছে, ওখানে বাঁশি বাজাইতো এক লোক, ওই রাস্তায় বিক্রি করে আর কি, সে ওখান থেকে বেরিয়েছে আমার এই গান বাজাইতে বাজাইতে, তো ও আমারে চিনতো এমনিতে, আমার দেখে অবস্থা, আরে আপনার গান তো ফাটাফাটি ব্যাপার হয়েছে। তো ওইটা শুই না, দেখা গেল আমি আমার মেসেজকে নিয়ে আমি চলো যাই একটু দেখে আসি, একটু দেখে আসলাম, ভালোই লাগলো। এখন এইভাবে শুনেছি, কিন্তু
এমনিতে সবসময় শোনার মতো একাকিত্বে আমি থাকতে চাই না। আমি কাজ করি ঘরে, আমি ঘরে সংসারের কাজ করি না, আমরা দুজনে যে যতটুকু পারি এই সংসারের কাজ করি, এইভাবে চলে। এমনিতে গান শুনতেছি, টেলিভিশন দেখতেছি, কিন্তু ওই যে আক্ষেপটা যেটা বলতেছেন যে শুনা এটা কেমন লাগে কি, এইটা আমি বিবেচনায় আনি না। আমি মনে করি যে আমি গেয়ে দিয়েছি, এটা এখন সার্বজনীন গান হিট হয়েছে, বাস এটা আমার একটা মনের সান্ত্বনা। আর কোনো কিছু আমি এখন চিন্তা করি না। এই জন্য চিন্তা করি না যে বয়স হয়ে গেলে গাছের পাতা যেমন শুকায় গেলে ঝরে যায়, আমাদের এখন ঝরে যাওয়ার বয়স। এই সময়ে বাস্তবতা হলো আমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে না, এবং সেটা পরীক্ষা মানে আর দেওয়ার দরকার নেই, আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি। একটা সময় ছিল আমি বাসায় ভাত খেতে পারি নাই, আমাকে এই রাস্তায় থাকতে হয়েছে। আমি সেই সব জায়গায় যেতে চাই না এখন। যে আমাদের এই দেশ বিনির্মাণে আমার ব্যক্তিগত কন্ট্রিবিউশন আছে, এটা আমি একেবারে দৃঢ়ভাবে আমি বলছি, কন্ট্রিবিউশন আছে। কিন্তু সেটা আমি মুখে কোনোদিন আমি বলতে চাই না যে এই কন্ট্রিবিউশনে আমাকে এই দাও, আমাকে সেই দাও, এইটা আমি কোনোদিনই চাইনি আর চাবও না। কারণ প্রাপ্তি এটা উপরওয়ালা, আমি উপরওয়ালার প্রতি বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস। আমি কাজ করে যাচ্ছি, উনি যদি দেয় দিব, ওনার অর্ডার হলে পাবো, আর নাহলে পাবো না, ব্যাস। দাদা, আপনি কি আপনার গানগুলো সংরক্ষণের কোনো চিন্তা করেছেন? না। এটাতেও কি কোনো অভিমান লুকিয়ে আছে? তা জানি না, আমার ইচ্ছা হয় না। কারণ আমি বেঁচে থাকতে যখন হবে না, আমি মরে গেলে কিছু হোক, এটা আমি চাই না। যেমন আপনার কথাটার ওই জবাবটা আমি আরেকটু নির্মমভাবে দিতে চাই, যে আমার অবর্তমানে, অর্থাৎ আমি যদি পৃথিবীতে না থাকি, তখন যদি আমার প্রতি কেউ শ্রদ্ধা জানায়, আই এম সরি, এটা কেউ অ্যাকসেপ্ট করবে না, আমার ফ্যামিলিও করবে না। আমি যদি দেখে যেতে না পারি, আমি মরে গেলে সেটা দরকার নেই, কেউ অ্যাকসেপ্ট করবে না। দাদা, আসলে আমরা বুঝতে পারছি যে কতটা অভিমান নিয়ে আপনি দিন পার করছেন। এটা আপনি অভিমান বলেন আর যাই বলেন, আমি এই জন্য বলছি যে বিচার বিশ্লেষণ যারা করেন, এখন যদি আমি প্রশ্ন করি যে আপনি আমাকে এখানে এই উঁচু জায়গায় কেন উঠালেন, কিভাবে উঠাবেন আপনি আমাকে, আমি তো এখানে উঠতে পারবো না। তা আপনি যদি কোন যে না লাফ দিয়ে উঠে যান, হ্যাঁ, যে আমি যদি এখন পড়ে যাই তাহলে তো আমার পাটা ভেঙে যেতে পারে। তো এখন এরকমই ব্যাপারটা, যে লাফ দিয়ে যদি যে উঠতে পারছে সে চলে যাচ্ছে সুন্দর জায়গায়, আমি তো পারছি না, আমি উঠতে পারছি না। কেন পারছি না? যে আমার ঘাটতি আছে, আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারি না, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি না, বলতে পারি না, কাজে আমার হবে না। এটাই স্বাভাবিক, এটা আমি মেনে নিয়েছি, এই ব্যাপারে আমার কিছু বলার নাই। দাদা, আমি আপনার একটা স্বপ্নের কথা জানতে চাই, যেটি এখনো অপূর্ণ আছে, কিন্তু আপনি সেটা দেখে যেতে চান। কোনটা? আপনার এমন একটা স্বপ্ন যেটা এখনো অপূর্ণ আছে, কিন্তু আপনি বেঁচে থাকাকালীন সেটি দেখে যেতে চান, নিজে সেই স্বপ্নটা পূরণ হতে দেখতে চান। এটা তো হলো যে প্রতিটা মানুষেরই, অর্থাৎ কর্ম করে কর্মজীবী মানুষের কিন্তু একটা থাকে, টার্গেট থাকে। আমার এই টার্গেটটা এখন আর সক্রিয় নেই, অর্থাৎ আমার বয়স হচ্ছে, আমার কমে যাচ্ছে, এই ফারসাইটনেসটা কমে যাচ্ছে। তা আমার প্রাপ্তিটাও এখন আমি কার কাছে চাবো? আমি কার কাছে চাবো যে আমার এক গ্লাস পানি দাও? আমি দেখতেছি যে পানি দেওয়ার লোক আছে, কিন্তু আমাকে দিচ্ছে না, আমার এখন বলতে হচ্ছে যে পানি দাও।
তো কাজেই আমি আর এই গণিতে যেতে চাই না। এই বিচারক যারা থাকে তারা সঠিক বিচার করুক। কারণ হলো, আজকে মনে করেন আপনি আমাকে ডেকেছেন, এখানে প্রশ্ন করার দায়িত্বটা হলো আপনার। কি কি প্রশ্ন করবেন আমাকে, উত্তর দেওয়ার দায়িত্ব আমার। এখন প্রশ্ন হলো যে আমি যদি সঠিক উত্তরটা আপনাকে দিতে না পারি, তাহলে আপনি আমাকে ঠিক মার্কিং করবেন, এটা আমি এক্সপেক্ট করি না। তো কাজেই আমাদের যদি কোনো ঘাটতি থাকে, জাতীয় পর্যায়েও যদি কোনো ঘাটতি থাকে, সেটা ঠিক হওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সময় নিয়ে আমাদের কাছে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনি মন খুলে কথা বলেছেন। আমরা আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করব অবশ্যই আপনার কণ্ঠে একটি গান দিয়েই আমরা শেষ করব। ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বে ছেদের নলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া, ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া, কয়ো 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 রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া, মই রাধা ময়রা যাইমু কৃষ্ণ হারা হইয়া রে